জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ও দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন। বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করায় কলকাতা হাসপাতালগুলোতে হাহাকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে চিকিৎসা খাতেও। সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল। ফলে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত চিকিৎসা ও অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিভাগে কলকাতার হাসপাতালগুলো। তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শিক্ষার্থীদের বলেছেন, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ। শিক্ষার্থীদের রাষ্ট্রের অভিভাবক আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, তোমাদের কারণেই রাষ্ট্র। এইটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে, সুতরাং নিজের দায়িত্ব ভুলে যেও না। অপরদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিহতদের রাষ্ট্রীয় খেতাব দেওয়া, আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং জুলাই গণহত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের জন্য জোর দাবি জানানো হয়। এছাড়া গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মুন্নিসার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার রহস্য। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পদলেহনকারী হলুদ সাংবাদিক মুন্নিসার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরে এসব আমানতের মধ্যে ১২০ কোটি টাকাই উত্তোলন করা হয়েছে। আইন বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নিসার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দের পর পাওয়া গেছে মাত্র ১৪ কোটি টাকা। একজন টিভি রিপোর্টার হিসেবে হঠাৎ করে কোটিপতি বনে যান মুন্নি। এই নিয়ে তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন। আদানিদের থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে আনলো বাংলাদেশ, বলল প্রয়োজন নেই। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শীতকালে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কমে যাওয়া। উল্লেখ্য যে কয়েকশো মিলিয়ন ডলারের বকেয়া নিয়ে মতবিরোধের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বাংলাদেশে আদানি পাওয়ারের প্রতিটি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১৪ থেকে ১৫ টাকা, যেখানে অন্য ভারতীয় কোম্পানিগুলোর গড় মূল্য ৯ থেকে ১০ টাকা। এই উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের প্রতি বছর ৩২০ বিলিয়ন টাকা বিদ্যুৎ ভর্তুকি দিতে হচ্ছে। উক্ত সিদ্ধান্তকে শেখ হাসিনার হাতে করা এই মরণফাঁদ থেকে বেরিয়ে আসার চমৎকার পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন বিশ্লেষকগণ। চিন্ময়ের পক্ষে দাঁড়ালো না কোনো আইনজীবী। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়। গত ২৫ অক্টোবর চট্টগ্রাম লালদিঘি মাঠে স্মরণকালে সর্ববৃহৎ হিন্দুদের সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশের দিন নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের আরেকটি পতাকা উড়ানো হয়। তারপর দফায় দফায় বিভিন্ন সমাবেশে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে সম্প্রীতি নষ্ট করে এমন বক্তব্য দিতে থাকেন তিনি। এই সমস্ত রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের কারণে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সেটাকে ঘিরে তার ভক্তরা আদালত চত্বরে গাড়ি ভাঙচুর সহ আইনজীবীদের উপর আক্রমণ করে। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে তারা। আলিফ হত্যার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে বর্জন ও কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। বৃহস্পতিবার ও রোববার প্রতিবাদ সমাবেশ থেকে এ সংক্রান্ত মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়াতে আহ্বান জানানো হয় আইনজীবী সমিতির পক্ষ থেকে। পাশাপাশি সব মামলায় চিন্ময় দাসকে আসামি করার দাবি জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ। এভাবে সারাদিনের খবর সংক্ষিপ্ত আকারে একত্রে জানতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে রাখুন।